ক্লাস 12 এর একটা খুব দারুণ একটা গল্প আজকে পড়বো, স্ট্রং রুট। লিখেছেন এপিজে আব্দুল কালাম। দেখ, স্ট্রং রুট হচ্ছে একটি অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি। এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি কালামের, লিখেছেন এপিজে আব্দুল কালাম। কালামের পুরো নাম কি? আব্দুল বকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, এই হচ্ছে তার পুরো নাম। এবারে এই যে স্ট্রং রুট, এই গল্পটা নেওয়া হয়েছে, এটা একটা ছোট অংশ যেটা নেওয়া হয়েছে তার একটা বড় যে বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি দ্য উইংস অফ ফায়ার, সেই উইংস অফ ফায়ার থেকে এই ছোট অংশটা নেওয়া হয়েছে, যেটা আমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে স্ট্রং রুটস। আচ্ছা, কালাম সম্পর্কে বলতে গেলে তিনি জন্মেছিলেন 1931 সালে দক্ষিণ ভারতে এবং মৃত্যু হয়েছিল 2015 সালে। তিনি একাধারে বিজ্ঞানী ছিলেন এবং তিনি ভারতরত্ন পেয়েছিলেন, পদ্ম বিভূষণ উপাধিতে উপাধিত হয়েছিলেন এবং একটা সময়ে তিনি ভারতের প্রেসিডেন্টও ছিলেন। বুঝতে পেরেছিস? তাহলে এই সময়ে 2015 সালে তিনি একটা বাচ্চাদের একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে সেখানে গিয়ে তিনি মারা যান। দেখ, এবারে গল্পের মধ্যে আসে। শুনবি গল্পটা, এটা ভালো করে শোন, প্রত্যেকটা লাইনের মানেগুলো বুঝতে হবে, জানতে হবে, মন দিয়ে শুনবি গল্পটা। শুনলে যে শুনবি, আশা করছি যে গল্পটা শুনবি তাদের আর মানে শর্ট প্রশ্নের কোনো অসুবিধা হবে না। এই গল্প বারবার শুনলে বা দেখলে এখান থেকে যে কোনো রকমের শর্ট প্রশ্নের উত্তর তোরা দিতে পারবি। ভালো করে শুনতে হবে তার জন্য। এবারে প্রথমে বলি যে স্ট্রং রুট। স্ট্রং রুট মানে কি? স্ট্রং রুট আমরা জানি যে স্ট্রং মানে হচ্ছে শক্ত বা শক্তিশালী, আর রুটস মানে হচ্ছে শিকড়। তাহলে শক্ত শিকড় এর আক্ষরিক অর্থ। কিন্তু আমাদের জীবনেও শৈশবকালটা হচ্ছে গাছের রুটের মতো। রুটের কাজ কি বা শিকড়ের কাজ কি? যে কোনো শিকড় গাছকে শক্ত করে মাটির সঙ্গে ধরে রাখে বা আটকে রাখে, গাছটাকে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে সাহায্য করে, সেইটা হচ্ছে শিকড়ের কাজ। তাহলে আমাদের জীবনেও শিকড় আছে, শৈশবকালটা হচ্ছে আমাদের জীবনের শিকড়। সেই শৈশবকালটা যার যত শক্ত হবে, যার যত মজবুত হবে, আমাদের জীবনের পরবর্তী অংশটা ততটাই সিকিউরড হবে, ততটাই মজবুত হবে। সেই জন্য শৈশবকালটা ভালো করে আমাদের গড়ে তোলা উচিত। ভালো করে পড়ালেখার মাধ্যমে বা বিভিন্ন আদর্শগত শিক্ষার মাধ্যমে শৈশবকালটা যাদের শক্ত বা মজবুত, তাদের পরবর্তী জীবনটা ততটাই মজবুত, ততটাই সিকিউরড হবে। সেই জন্য এখানে আমাদের শৈশবকালটা ওই গাছের শিকড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। দেখ, স্ট্রং রুট গল্প দেখ, প্রথম লাইনে, I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state। তাহলে এখানে আই বলতে লেখক বা অথর নিজেকে বুঝিয়েছেন, এখানে কালাম নিজে বলছে আমি জন্মেছিলাম তামিলনাড়ুর একটা মধ্যবিত্ত পরিবারে। সেটা কোথায়? ইন দ্য আইল্যান্ড অফ রামেশ্বরম ইন দ্য ইস্ট ওয়াইল মাদ্রাজ স্টেট, পূর্বতন মাদ্রাজ স্টেটের, মাদ্রাজ রাজ্যের সেখানে রামেশ্বরমের একটা দ্বীপ শহরে আমি জন্মেছিলাম। পরে, মাই ফাদার জয়নুল আবেদিন, আমার বাবা ছিলেন জয়নুল আবেদিন। এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে, তুই প্রত্যেকটা লাইন ভালো করে শুনবি, যে ইনফরমেশন গুলো আছে যে শুনবি বারবার, কোনো অসুবিধা হবে না তার পরীক্ষা দিতে। মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জয়নুল আবেদিন, তার বেশি প্রথাগত শিক্ষা ছিল না, আর বেশি অর্থ টাকা এগুলো খুব বেশি ছিল না। ডিসপাইট, ডিসপাইট মানে এই সত্ত্বেও, ডিসপাইট ওই ঘরে বসতো, ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজেস মানে কি? অসুবিধা। তাহলে এটা ডিসটা তুলে দিলে কি হবে? অ্যাডভান্টেজেস মানে সুবিধা। তাহলে এই অসুবিধা থাকা সত্ত্বেও হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড আ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। তার মধ্যে ছিল একটা গ্রেট ইনেট উইজডম মানে একটা সহজাত শিক্ষা ছিল, সহজাত জ্ঞান ছিল এবং প্রকৃত যে উদারতা তার মধ্যে ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। তিনি একজন আদর্শ সহকারী বা সহকর্মী খুঁজে পেয়েছিলেন আমার মা আশিয়াম্মার মধ্যে। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরি ডে। আমি ঠিক মনে করতে পারছি না তিনি অর্থাৎ আমার মা প্রতিদিন কত মানুষজনকে খাওয়াতেন, এটা আমি ঠিক মনে করতে পারছি না। বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস
than all the members of our own family put together. কিন্তু আমি এটা একেবারে নিশ্চিত যে আমাদের পরিবারের যে মানুষজন ছিল তার থেকে অনেক বেশি মানুষ আমরা একসঙ্গে বসে খেতাম। তারপরে দেখ, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মাকে একজন আদর্শ দম্পতি হিসেবে গণ্য করা হতো। মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, one of her forebears having been boasted the title of বাহাদুর by the British। তাহলে কি বলছে, মাই মাদার্স লিনেজ, আমার মায়ের বংশধর মানে মায়ের পূর্বপুরুষ, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, তারা অনেক বেশি সম্ভ্রান্ত, অনেক বেশি মর্যাদা সম্পন্ন মানুষ ছিলেন। ওয়ান অফ আর ফোরবেয়ার্স, তাদের একজনকে, হ্যাভিং বিন বোস্টেড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, বাহাদুর টাইটেল বা উপাধিতে উপাধিত করা হয়েছিল ব্রিটিশদের দ্বারা। মানে তারা এরকম সম্ভ্রান্ত বা এরকম একটা অ্যারিস্টোক্রেট ফ্যামিলি বা পরিবার বলা যায়। তারপরে দেখ, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি অনেক শিশুদের মধ্যে একজন ছিলাম। শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক, একটা বেটে ছোটখাটো ছেলে, দেখতে কুৎসিত, কেমন বাজে, কারণ ছবি দেখেছিস তো, দেখতে কেমন কালো বেটে এরকম, কিন্তু অ্যাকচুয়ালি এরকম মানুষ, এগুলো এরকম মানুষ যারা, তাদের তো আর দেখতে কেমন সেটা দিয়ে আমরা বিচার করি না, তাদের ছবি, তাদের নামটাই এনাফ, তারা আমাদের কাছে আইকন হয়ে আছে আমাদের জীবনে, তাদের দেখতে কেমন সেটা আমাদের কাছে ম্যাটার করে না। তাহলে কি বলছে, যে এরকম একটা আমি একটা বেটে খাটো ছেলে ছিলাম, আনডিস্টিংগুইশড লুকস ছিল, দেখতে কুৎসিত, খুব একটা ভালো না। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, এবং জন্মেছিলাম একটা লম্বা, খুব ভালো দেখতে শুনতে বাবা মায়ের কাছে আমি জন্মেছিলাম। উ লিভড ইন আওয়ার অ্যানসেস্টার হাউস, আমরা আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটি নির্মাণ করা হয়েছিল, তৈরি করা হয়েছিল 19শ শতাব্দীতে। ইট ওয়াজ আ ফায়ারলি লার্জ পাকা হাউস, এটা একটা খুব বড় পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুনা পাথর আর ইট দিয়ে তৈরি ছিল। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিট একটা জায়গা, সেখানেই ছিল আমাদের সেই পৈতৃক বাড়িটি। মাই অস্ট্রিয়ার ফাদার, আমার অস্ট্রিয়ার মানে সংযমী, মানে যে নিজেকে কন্ট্রোল করতে পারে সেরকম একজন। মাই অস্ট্রিয়ার ফাদার used to avoid all inessential comforts and luxuries। খুব ইম্পর্টেন্ট এইগুলো আমাদের জীবনে, আমাদের প্রত্যেকে। তোরা হয়তো এখন ছোট, তোরা এখনো বুঝতে পারবি না, তোর বাবা মারা জানে কিভাবে সংযম হতে হয়, কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়, সবকিছু, খরচ খরচা থেকে শুরু করে নিজেদের লাক্সারি থেকে শুরু করে সমস্ত কিছু। কারণ যার যেমন ইনকাম তার তেমন ব্যয় করতে হয়। তুই ভাবছিস যে আমি এইটা চাচ্ছি, এই জামাটা চাচ্ছি 2000 টাকা দাম, এ কেন দিচ্ছে না আমার বাবা, কেন দিচ্ছে না সেটা তো বাবা জানে, তার যেমন ইনকাম সে সেইভাবেই দেবে। অন্য একজন দেখা যাচ্ছে 4000 টাকা দামের জামা, 5000 টাকা দামের জামা পরে আছে, তুই পাচ্ছিস না বা আমি পাচ্ছি না, কেন? সেটা যে দেবে সেই জানে। সুতরাং সংযমী কি বা কিভাবে হতে হয় সেটা বাবা মারাই জানে। মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারি, বলছে আমার সেই সংযমী বাবা, তিনি সমস্ত অপ্রয়োজনীয় যে লাক্সারিজ বা বিলাসিতা বা যে খরচ সেইগুলো অ্যাভয়েড করতেন। However, all necessities were provided for, যাই হোক সমস্ত রকমের প্রয়োজনীয়তা দেয়া হতো কিসে, ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোথিং, খাবার, ওষুধ এবং পোশাক, এই বিষয়েতে বেশি বেশি খরচ বা প্রয়োজনীয় খরচ করা হতো। ইনফ্যাক্ট, আসলে আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। যাই হোক আমি এটা বলতে পারি যে আমার শৈশবটি ছিল একটি মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, মানে পার্থিব দিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে, দুদিক দিয়ে খুবই সিকিউর ছিল। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে। শি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি, তিনি আমি বসলাম মেঝেতে, তিনি আমার সামনে কলা পাতা পেতে দিতেন খাওয়ার জন্য, তাই তো? মানে কলা পাতা খাবো না, কলা পাতাতে খাবার দেবে সেই কারণে, আমি তো মানুষ, কলা পাতা খাবো কি করে। দেখ, অন হুইচ সি দেন ল্যাডলেড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, এবং সেই কলা পাতার উপরে তিনি কি রাখতেন, প্রথমে রাখতেন কি
হাতায় করে রাইস বা ভাত দিতেন এবং অ্যারোমেটিক সাম্বার হচ্ছে এক রকমের সুগন্ধি বা ভালো সুস্বাদু একটা খাবার যেটা দক্ষিণ ভারতে পাওয়া যায়। ভ্যারাইটি অফ শার্প এবং এক রকমের শার্প বা তীক্ষ্ণ বা খুব ঝাঁঝালো একটা হোমমেড পিকল অ্যান্ড মানে বাড়িতে তৈরি করা এক রকমের আচার অ্যান্ড ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি এবং একদলা ওই যে ফ্রেশ কোকোনাট চাটনি মানে নারকেলের চাটনি। এই খাবারগুলো আমাদের এখানে হয়তো খুব একটা পপুলার নয়, কিন্তু দক্ষিণ ভারতে নারকেলের বিভিন্ন প্রোডাক্ট বা নারকেলের বিভিন্ন প্রিপারেশন এগুলো তাদের ওখানে খুব বিখ্যাত, সেইগুলো খাওয়ার সঙ্গে দিত, মানে খাবারের সঙ্গে। একটু তাড়াতাড়ি পড়াবো আমি, ঠিক আছে? শোন, দ্য শিব টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। শিব টেম্পল, শিব মন্দির যেটা রামেশ্বরমকে খুবই মানে ফেমাস বা খুব পপুলার করেছিল, খুব জনপ্রিয় করেছিল, ওয়াজ অ্যাবাউট আ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, যেটা ছিল আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরত্বে অবস্থিত, হাঁটার দূরত্বে অবস্থিত। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। প্রিডমিনেন্টলি মানে কি রে? প্রিডমিনেন্টলি মানে প্রধানত বা বিশেষত, মানে দেখ, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকা সেখানে প্রধানত মুসলিম অধ্যুষিত ছিল, মানে বেশিরভাগ মানুষ মুসলিম পরিবারের। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও থাকতো, বাস করত, লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, এবং তারা একসঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে খুব শান্তিপূর্ণভাবে বাস করত তাদের মুসলিম নেইবার বা প্রতিবেশীদের সঙ্গে। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক, সেখানে একটা খুব পুরনো একটা মস্ক বা মসজিদ ছিল, ইন আওয়ার লোকালিটি, আমাদের সেই অঞ্চলে। ওয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেতেন, কোথায় নিয়ে যেতেন? যেখানে মানে সে মস্ক বা মসজিদে সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য বা সন্ধ্যার নামাজের জন্য নিয়ে যেতেন। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চান্টেড, কিন্তু সেখানে যে অ্যারাবিক যে প্রেয়ার বা আরবিতে যে প্রেয়ার গুলো করা হতো সেই সম্পর্কে আমার সামান্যটুকু ধারণা ছিল না, কারণ আরবি তো সবাই বোঝে না, তাই না? অনেকেই হয়তো নামাজ পড়ে বা এইগুলো বলে, কিন্তু তারা সবাই তো বোঝে না, আরবির অর্থ বোঝে না। ঠিক কালামেরও একই অবস্থা, বলছে তার ন্যূনতম অর্থ আমি জানতাম না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড, কিন্তু আমি এটাই বুঝেছিলাম, এটা আমি উপলব্ধি করেছিলাম, তাদের ওই যে প্রার্থনা বা নামাজের মধ্য দিয়ে আমি এটা উপলব্ধি করেছিলাম যে তারা ঈশ্বরের কাছে পৌঁছচ্ছে এই প্রার্থনার মধ্য দিয়ে। When my father came out of the mosque after the prayers, সেই প্রার্থনা বা নামাজের পরে যখন বাবা বেরিয়ে আসতেন মসজিদ থেকে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স উড বি সিটিং আউটসাইড, বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা মসজিদের বাইরে বসে থাকতেন, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করে, মানে আমার বাবার জন্য অপেক্ষা করে। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, বেশিরভাগ তাদের মধ্যে এক বাটি জল নিয়ে বাবার কাছে দিতেন। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে আ প্রেয়ার, তিনি কি করতেন? সেই বাটি নিয়ে তার আঙুলের ডগাটি সেখানে চুবিয়ে দিতেন এবং বিড়বিড় করে কিছু প্রেয়ার করতেন, কিছু বলতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এই যে জলটা সেটাকে ইনভ্যালিডস মানে অমূল্য হিসেবে, মানে খুব মূল্যবান একটা জল, সেই ভেবে তারা বাড়ি নিয়ে যেত সেটাকে। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, আমিও অনেক মানুষকে দেখেছি যারা আমাদের বাড়িতে আসছে। আচ্ছা, এই জলটা কেন তারা নিয়ে যেত বলতো? মানে কারোর কোনো রোগ টোগ হলে বা কিছু হলে তারা সেই জলটা খেত এবং সেই বিশ্বাস ছিল যে এটা খেলে সেরে যাবে। কারোর জ্বর হয়েছে, কারোর মাথা যন্ত্রণা, কারোর বমি বা অন্য কিছু হচ্ছে, কারোর ঘন ঘন ইয়ে হচ্ছে, এইসব বিভিন্ন কারণে সেই জলটা নিয়ে যেত, বুঝতে পারছিস তো? নিয়ে গিয়ে তারা এটা খেত এবং তাদের এটা বিশ্বাস ছিল যে এই জলটা খেলে সারবে। এখনো আছে এগুলো, এবং মানুষের বিশ্বাস সবচেয়ে বড় জিনিস, বুঝতে পেরেছিস? বিশ্বাস অনেকটা রোগ নিরাময়ে সাহায্য করে। তো যদি বিশ্বাস না থাকে ডাক্তারের প্রতি, তাহলে কিন্তু যে দেখবি ওষুধ খেয়ে খুব একটা কাজ হবে না, কারণ বিশ্বাসের সঙ্গে আমাদের হরমোনাল যোগাযোগ আছে, এবং হরমোনের সঙ্গে অবশ্যই আমাদের মানে মেডিসিনটা কিভাবে কাজ করবে তারও একটা যোগাযোগ আছে। সুতরাং বিশ্বাসটা আগে রাখতে হবে। তো
তো এখানে বলছে তাদের রোগ সেরে যাওয়ার পরে অনেককেই আমি দেখেছি বাবার কাছে আসতে, এবং তারা এসে কি বলতো, ধন্যবাদ দেওয়ার জন্য, বাবাকে ধন্যবাদ দেওয়ার জন্য আসতো। ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড দেম টু থ্যাংক আল্লাহ দা মার্সিফুল। বাবা সবসময় তাদেরকে বলতেন, হচ্ছে আমাকে ধন্যবাদ দিয়ে কি হবে, সেই সর্বশক্তিমান দয়ালু যিনি রোগ সারিয়েছেন আল্লাহ, তাকেই ধন্যবাদ দিন। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। হাই প্রিস্ট মানে পুরোহিত, যারা পুজো টুজো করে আর কি। তাহলে প্রধান পুরোহিত অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের, টেম্পল মানে কি সবাই জানিস মন্দির, তাহলে রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত কি নাম ছিল, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, যিনি আমার বাবার খুব প্রিয় একজন বন্ধু ছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। আমার শৈশবকালের খুব স্পষ্ট একটা স্মৃতি যেটি এই দুটি মানুষকে নিয়ে। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, অ্যাটায়ার মানে নিজস্ব পোশাকে, মানে নিজস্ব দুটো বিভিন্ন ভিন্ন ধর্মের মানুষ, তাদের আলাদা আলাদা পোশাক আছে। আমার বাবা, তার হয়তো মানে পাঞ্জাবি টুপি পরে আছে, আর যিনি পক্সি লক্ষ্মণ শাস্ত্রী পুরোহিত, তিনি নিশ্চয়ই একই ওই পোশাক নেই, তিনি ধুতি পাঞ্জাবি পরে আছে, এবং হয়তো মানে বিভিন্ন পোশাক আছে, কপালে তিলক আছে, গলায় তুলসী মালা আছে, বিভিন্ন রকমের কিছু থাকতে পারে। তো এই দুজনের যে ডিফারেন্ট অ্যাটায়ার, তাদের ট্র্যাডিশনাল অ্যাটায়ার আছে। তারপরে ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার, এবং তারা এই বিভিন্ন তাদের নিজস্ব যে পোশাকে তারা কি করছে, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার, তাদের নিজস্ব কিছু ভঙ্গিতে কিছু আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছে। when I was old enough to ask questions, যখন আমি যথেষ্ট বড় হলাম প্রশ্ন করার মতো, বোঝার মতো তাদের কথা, I asked my father about the relevance of prayer, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম এই প্রার্থনার তাৎপর্য কি, এর রিলিভেন্স বা প্রাসঙ্গিকতা কি, এটা কেন করছো তোমরা, আমি এটা জিজ্ঞাসা করলাম। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, বাবা বললেন শোন বাবা, এই প্রার্থনার মধ্যে মিস্টেরিয়াস মানে ভুতুড়ে বা ভৌতিক বা রহস্যময় কিছুই নেই, এগুলো খুবই প্রাসঙ্গিক, খুবই বাস্তব। রাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, বলছে কি বরং, রাদার মানে বরং, বরং প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন, প্রার্থনা সম্ভব করে একটা সম্প্রদায়ের মধ্যে, অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, একটা সম্প্রদায়ের মানুষের মধ্যে পরস্পরের মধ্যে যোগাযোগ বা সমন্বয় রক্ষা করতে এই প্রেয়ার সাহায্য করে। when you pray, he said, তিনি আরো বললেন যে যখন তুমি প্রার্থনা করো, you transcend your body and became a part of the cosmos, যদি এক মনে, ঠিক আছে, যদি একাগ্রতার সাথে বা এক মনে তুমি প্রেয়ার করো, প্রার্থনা করো, যার প্রতি যে করুক না কেন, সে যদি এক মনে করে, তাহলে কি বলছে, ইউ ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমোস, তাহলে তোমার এই যে শরীরের যে সংক্ষিপ্ত যে বাউন্ডারি বা বেড়া, সেটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, নিজেকে বের করে আনতে পারবে, এবং তুমি নিজেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা পার্ট বা অংশ বলে মনে করতে পারবে। হুইচ নোস নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যার কোনো বাধা নেই, যার কোনো বেড়া নেই, টাকা, বয়স, কাস্ট, ক্রিড মানে জাতি, ধর্ম, বর্ণের কোনো কিছুর বেড়া থাকবে না। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, আমার বাবা এই যে জটিল যে স্পিরিচুয়াল বিষয়গুলো খুব সহজ তামিল ভাষাতে বোঝাতে পারতেন। হি once told me, তিনি একবার বলেছিলেন, আমাকে বললেন, in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, বলছে কি তার সময়ে, তাদের জায়গাতে, in what he really is, actually কি আছে তিনি, and in the stage he has reached, এবং যে জায়গাতে তিনি পৌঁছে গেছেন, ভালো অথবা খারাপ হতে পারে। every human being is a specific element within the whole of the manifest divine being, বলছে প্রতিটি মানুষ হচ্ছে একটি নির্দিষ্ট উপাদান এই বিশাল বড় বা পুরো যে ডিভাইন বিং বা যে আধ্যাত্মিক সত্তার
পুরো আধ্যাত্মিক সত্তার একটা নির্দিষ্ট উপাদান। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, সাফারিং অ্যান্ড প্রবলেমস। সুতরাং এই যে প্রবলেম বা সমস্যা বা মানুষের দুঃখ দুর্দশা নিয়ে ভয় কিসের? when troubles come, যখন কোনো বিপদ আসে, try to understand the relevance of your suffering, সবার প্রথমে বোঝার চেষ্টা করো তোমার সেই সাফারিং বা দুঃখ দুর্দশার তাৎপর্যটা কি, কারণটা কি। adversity always present opportunities for introspection, মানে দুঃখ দুর্দশা সবসময় আমাদেরকে সুযোগ দেয় আমাদের অন্তর্দর্শন করার, মানে আত্মসমালোচনা করার। দেখ, why don't you say these to the people who come to you for help and advice, I asked my father, আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা, যারা তোমার কাছে আসে উপদেশ নেওয়ার জন্য তাদেরকে এইসব কথা বলো না কেন, এত সুন্দর সুন্দর কথা, এই কথা উপদেশগুলো তাদেরকে বলো না কেন। he put his hands on my shoulders and looked straight into my eyes, তিনি হাতটি আমার কাঁধে রাখলেন এবং সোজা আমার চোখের দিকে তাকিয়ে থাকলেন। For quite some time, কিছুক্ষণ ধরে he said nothing, তিনি কিছুই বললেন না, শুধু তাকিয়েছে আমার দিকে, কিছুই বলছে না। as if he was judging my capacity to comprehend his word, যেন সে আমাকে বিচার করছেন, আমাকে দেখছেন যে তার কথাগুলো, এর পরে যে কথাগুলো তিনি বলবেন সেগুলো আমি বুঝতে পারবো কিনা, সেই ক্যাপাসিটি আমার আছে কিনা, সেটাই তিনি বিচার করছেন। Then he answered in a low deep voice, তারপরে তিনি একটা নিচু গভীর গলায় বা কণ্ঠে উত্তর দিলেন। his answer filled me with a strange energy and enthusiasm, তার উত্তর আমাকে মানে সন্তুষ্ট করলেন একটা অদ্ভুত রকমের শক্তি আর আগ্রহের দ্বারা। wherever human beings find themselves alone, মানুষ যখন নিজেকে একাকিত্ব বোধ করে, নিজে একাকিত্ব বোধ করে, as a natural reaction, ভালো করে শুনবে এগুলো, as a natural reaction, মানুষ যখন একা হয়ে পড়ে তখন সে কি করে, as a natural reaction they start looking for company, সে তখন কি করে, সঙ্গী খুঁজতে শুরু করে। wherever they are in trouble, মানুষ যখন বিপদের মধ্যে পড়ে, they look for someone to help them, তখন সে কাউকে খোঁজে যে তাকে সাহায্য করতে পারবে। whenever they reach an impasse, যখন তারা কোনো সংকটের মধ্যে পড়ে, they look to someone to show them the way out, তারা কাউকে খোঁজে যে তার সমাধান দেখিয়ে দেবে, তার সঠিক রাস্তা দেখিয়ে দেবে। every recurrent anguish, longing and desire finds its own special helper, বলছে প্রত্যেকটা যে অ্যাঙ্গুইশ বা যন্ত্রণা, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার, এই যে প্রত্যেকটা যে যন্ত্রণা, দুঃখ দুর্দশা, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, মানে একটা খোঁজে বা তার একটা কামনা থাকে, নিজের বা আকাঙ্ক্ষা থাকে একটা প্রকৃত হেল্পার বা সঙ্গী খোঁজার জন্য। for the people who come to for the people who come to me in distress, সেই সব মানুষ যারা বিপদে পড়ে আমার কাছে আসে, I am but a go between in their effort to propitiate demonic forces with prayers and offerings, আমি একটা মাধ্যম হিসেবে কাজ করি তাদের যে প্রচেষ্টা, সেই যে অশুভ শক্তি কে নিবারণ করতে, সেই দানবীয় শক্তিকে নিবারণ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমি সেই প্রচেষ্টাতে মাধ্যম হিসেবে কাজ করি উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা এবং সেই নিবেদন বা অঞ্জলির দ্বারা। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটাই কোনো সঠিক রাস্তা নয় কিন্তু, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং কখনোই এটাকে অনুসরণ করা উচিত নয়। one must understand the difference between a fairy-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves, তাহলে আমাদেরকে বুঝতে হবে সেই তফাৎ, যেটা হচ্ছে আমাদের fairy-ridden vision of destiny, মানে আতঙ্কিত যে ভবিষ্যতের যে ছবি এবং আমাদের মনের মধ্যে যে আকাঙ্ক্ষা পূরণের যে ইচ্ছা, সেই তার মধ্যে তফাৎটা বুঝতে হবে। I remember my father starting his day by 4 a.m. by reading the namaz before dawn, বলছে আমি মনে করতে পারি আমার বাবা
স্টার্টিং হিজ ডে, তিনি তার দিনটা শুরু করতেন অ্যাট 4 AM, সকাল 4টে, একদম ভোর 4টেই তার দিনটা শুরু করতেন, বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, সকালে নামাজের মধ্য দিয়ে তার দিনটা শুরু করতেন। আফটার দ্য নামাজ, নামাজের পরে, হি ইউজ টু ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড, তিনি একটি ছোট্ট কোকোনাটের বাগান বা নারকেল বাগান যেটা আমাদেরই ছিল, সেখানে হেঁটে চলে যেতেন। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যেটা আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাটস, তিনি ফিরতেন প্রায় 1 ডজন কোকোনাট নিয়ে, টাইট টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার, এবং যেটা বেঁধে, শক্ত করে বেঁধে কাঁধের উপরে ফেলা থাকতো। তাহলে বাগানে তিনি যেতেন নামাজের পরে, 1 ডজন কোকোনাট মানে 12খানা মতো নারকেল তিনি ভালো করে বাঁধতেন, মেনে কাঁধে নিতেন, নিয়ে গটগট করে বাড়িতে ফিরতেন। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং তখনই, তারপরেই তিনি তার ব্রেকফাস্ট অর্থাৎ সকালের খাবার খেতেন। দিস রিমেইনড হিজ রুটিন ইভেন ওয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এই রুটিন তিনি ফলো করতেন এমনকি তার লেট 60s অর্থাৎ 70-এর আগে পর্যন্ত, বয়স পর্যন্ত, 70 বছরের আগে পর্যন্ত এইগুলো মেনে চলতেন। দেখ ভালো করে দেখ, আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবন দিয়ে বা সারা জীবন ধরে, ট্রাই টু ইভ্যালুয়েট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে আমি চেষ্টা করেছি আমার বাবাকে অনুসরণ করতে। আই হ্যাভ এন্ডেভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভিলড টু মি বাই মাই ফাদার, আমি চেষ্টা করেছি টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, সেই মৌলিক যে সত্য, সেটা বুঝতে আমি চেষ্টা করেছি, রিভিল টু মি বাই মাই ফাদার, যেটা আমার কাছে প্রকাশিত হয়েছিল আমার বাবার দ্বারা, সেই ফান্ডামেন্টাল ট্রুথ বা মৌলিক সত্য, সেটা আমি বোঝার চেষ্টা করেছি। অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy, and failure, and guide one to one's true place. ভালো করে শোন মন দিয়ে, খুব ভালো লাইন এটা। বলছে আমার বাবার এই যে মৌলিক সত্যতা যেটা আমাকে বলেছেন তিনি, এইটা আমি বোঝার চেষ্টা করেছি, এবং সেখানে কি উপলব্ধি করেছি, কি বুঝেছি, দেখ, and feel কনফাইন্সড, এবং আমি উপলব্ধি করেছি দ্যাট দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, যে একটা ঐশ্বরিক একটা ক্ষমতা আছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, যেটা একজন মানুষকে বার করে আনতে পারে বা মুক্তি দিতে পারে, কোথা থেকে, ফ্রম কনফিউশন, তার যে কনফিউশন থেকে, মেজারি, দুর্দশা থেকে, মেলানকলি, একাকিত্ব, অ্যান্ড ফেইলার, ব্যর্থতা থেকে। তাহলে এই সমস্ত দুঃখ দুর্দশার মধ্যে যখন মানুষ পড়ে, সেখান থেকে এই ডিভাইন পাওয়ার একটা আছে, যে কি করে সেই মানুষটিকে সেইখান থেকে মুক্তি দিতে পারে, অ্যান্ড গাইড ওয়ান, এবং তাকে সঠিক পথ দেখাতে পারে, টু ওয়ানস ট্রু প্লেস, তার সঠিক রাস্তা দেখাতে পারে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল, এবং যখন একজন মানুষ সার্ভস মানে ছিন্ন করবে, হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ডস, তার মানসিক এবং শারীরিক সম্পর্ক সেটা ছিন্ন করবে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সেই তখন মুক্তির পথে, হ্যাপিনেস, সুখের পথে, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মানসিক শান্তির পথে। তাহলে কি বুঝলি, যে সংসার থেকে যখন একটা মানুষ মুক্তি পাবে, সেই সম্পর্কটা যখন ছিন্ন করবে, তখন সে প্রকৃত শান্তির পথযাত্রী, প্রকৃত মুক্তির পথযাত্রী। তাই সংসার হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় বোঝা, সংসার হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় দুঃখ দুর্দশা। যারা সাধুরা, যারা ধর সংসার ত্যাগ করে চলে গেছে, তার কিচ্ছু নেই, সংসার নেই, বউ তো নেই, হ্যাঁ, ছেলে মেয়ে আত্মীয়স্বজন কিছুই নেই, সবচেয়ে বড় দুঃখ দুর্দশা যন্ত্রণার যে জায়গাগুলো, তার কোনো কিছুই নেই। সুতরাং এরাই প্রকৃত সুখী, এরাই প্রকৃত সুখের মানে পথযাত্রী। সুতরাং সেই সংসার মানুষকে যতটা যন্ত্রণা দেয়, আবার কখনো কখনো সুখও দেয়, সংসার থেকেই তো মানুষ সুখ পায়, এখান থেকেই আমরা সবকিছু পাই। সুতরাং এই সংসার যে ত্যাগ করেছে, বলছে সেই হচ্ছে প্রকৃত সুখের পথযাত্রী।